শাহনাজ মমি। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিসেম্বরের শেষ সপ্তাহে সংসদ নির্বাচন, রাজনৈতিক সমঝোতা হলে 1/3 কেন্দ্রে ভোট হবে ইভিএমে, বলছে নির্বাচন কমিশন। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। এবং জাতীয় ঐক্যের লক্ষ্যে তৈরি জোট যুক্তফ্রন্টে যোগ দিলেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই সময়সূচি সামনে রেখে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। তিনি জানান, আরপিও সংশোধন ও রাজনৈতিক দলগুলো একমত হলে 1/3 ভোট কেন্দ্রে ইভিএম ব্যবহার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হবে চলতি বছরের 30 অক্টোবর থেকে, আর আগামী বছরের 28 জানুয়ারির মধ্যে ভোট গ্রহণ করতে হবে। সেই ছকেই চলছে নির্বাচন কমিশনের সব প্রস্তুতি। ডিসেম্বরে স্কুল শিক্ষার্থীদের পরীক্ষা আর জানুয়ারিতে ক্লাস শুরু হওয়ার বিষয়কে মাথায় রেখে ভোট গ্রহণের দিনক্ষণ চূড়ান্ত করছে ইসি। গতবার 5 জানুয়ারি হয়েছিল, আমাদের প্ল্যান হলো ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা করে ফেলা। যেহেতু ম্যাক্সিমাম ভোট কেন্দ্র স্কুল কলেজ, তখন একটু সাময়িকভাবে এগুলো লেখাপড়া বিরতি থাকে, ওই সময় আমরা করতে চাই। শেষ সপ্তাহে অক্টোবর 30 তারিখের পরে যে কোনো সময় তফসিল ঘোষণা হতে পারে। এদিকে স্থানীয় নির্বাচনে ব্যবহারের পর এখন জাতীয় নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইভিএমকে যুক্ত করে সংশোধনী আনা হচ্ছে আরপিওতে। এরই মধ্যে 1.5 লাখ ইভিএম কেনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সারা দেশে 40,800 কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে 2 লাখের মতো। তাই সবকিছু ঠিক থাকলে অন্তত 100 আসনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি থাকবে ইসির। আইনগত ভিত্তিটা যদি আমরা পেয়ে যাই, তাহলে হয়তো তখন আরেকটা ধাপ নিয়ে আমাদের আলোচনা করতে হবে। প্রায় 1.5 লাখ ইভিএম ক্রয় করার জন্য আমরা একটা প্রকল্প তৈরি করেছি। এটা আমরা প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। প্ল্যানিং কমিশন যেটা অনুমোদন করে, তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। এই 1.5 লাখ ইভিএম স্যার কতটা কেন্দ্র একসাথে করবে? 1.5 লাখ কিন্তু 1/3। সচিব জানান, ইভিএম ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপেও বসতে পারে কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হতে পারে আর কি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের আস্থা নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। শুভ জন্মাষ্টমী উপলক্ষে গণভবনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। আগামী 2রা সেপ্টেম্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, শুভ জন্মাষ্টমী। এই উপলক্ষে গণভবনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের জন্য নেয়া তার সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। হিন্দুদের বিবাহ রেজিস্ট্রেশন ও প্রত্যেক সম্পত্তি পাওয়া সহজ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিতের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। কাজে এই স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতার বীজ চলবে, এখানে বীজ বাষ্প যেন ছড়াতে না পারে। একটা অসাম্প্রদায়িক চেতনায় প্রতিটি মানুষ যেন তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে এবং যার যার অধিকার যেন সে সবাই ভোগ করতে পারে, আমরা সেই ব্যবস্থাটাই করতে চেয়েছি। আমরা যেমন মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থাও যেমন করেছি, মন্দির ভিত্তিক ও শিশু শিক্ষার ব্যবস্থাও আমরা করেছি। এ সময় সব ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। অনেক আলোচনা সমালোচনা, অনেক জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র, সব কিছু মোকাবেলা করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। এবং আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, যে তারা যে বিশ্বাস আস্থা রেখেছে, শত প্রতিকূল অবস্থার মুখেও তারা ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতায় এনেছে বলেই জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আর আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সজীব,
এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, জিয়া পরিবারকে ধ্বংস করতেই সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মইনুল আহসানের রিপোর্ট। পহেলা সেপ্টেম্বর ৪০ বছরে পা দিতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা যৌথ সভায় বসেন। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবারও বিএনপিকে বাইরে রেখে পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার। জনগণ তাদেরকে ভোট দেবে না, এই জন্য যত রকমের দুষ্টামি আছে সব রকম দুষ্টামি শুরু করেছে। আপনার ইভিএম আনবে নাকি? আমরা বলেছি ইভিএম হবে না। পুলিশকে বলা হচ্ছে যে সমস্ত অ্যারেস্ট করা হবে, মুক্ত করা হবে। ইলেকশন যদি করতে চান সবাইকে মুক্ত করে নির্বাচন করেন। কারাবন্দী দলীয় প্রধানের মুক্তি দাবি করে তিনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান। আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে, এটা হচ্ছে আমার প্রধান শর্ত। তারপরে বলেছি যে নির্বাচন করতে হলে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার থাকতে হবে। নির্বাচন কমিশনকে ভেঙে দিয়ে পুনর্গঠন করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। সমস্ত দলকে সমান সুযোগ দিতে হবে। সেনাবাহিনী মোতায়েন করতে হবে নির্বাচনের সময়। এর আগে যৌথ সভায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পহেলা সেপ্টেম্বর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, রাজধানীতে জনসভা এবং পরদিন আলোচনা সভা সহ বেশ কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সরকারকে হঠাতে বিএনপি, জামায়াত ও ছদ্মবেশীরা গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকার বিরোধী নির্বাচনী জোট গঠনের নামে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে যুবলীগের মাসব্যাপী বইমেলা যুব জাগরণ পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, ২১শে আগস্ট হত্যাকাণ্ডের মামলা নিয়ে বিএনপি নিষ্ঠুর রসিকতা করছে। বিএনপি নেতারা ২১শে আগস্ট হত্যাকাণ্ডের বিচার চায়। এরা খুন করেও খুনের বিচার চাইতে পারে। বিএনপি নির্বাচন চায় না, তারা শেখ হাসিনা সরকারকে হটানোর চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ছদ্মবেশী শত্রুপক্ষই বেশি সক্রিয়। এরা সুশীলে আছে, মিডিয়ায় আছে। তারা চক্রান্তের চোরাগলি বেছে নিয়েছে এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করে শেখ হাসিনা সরকারকে হটানো চক্রান্ত। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্য করতে চাইলে জনগণ বসে থাকবে না। হরতাল অবরোধের নামে অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। নির্বাচন হবে সংবিধান অনুসারে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে। আগামী জাতীয় নির্বাচন বর্জন করলে বিএনপি অস্তিত্বহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্দেশ্যে তৈরি জোট যুক্তফ্রন্টে যোগ দিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী ও ডক্টর কামালের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে যুক্তফ্রন্ট। মঙ্গলবার রাতে ডক্টর কামালের বেইলি রোডের বাসায় যুক্তফ্রন্ট নেতাদের বৈঠকের পর এসব কথা জানান বি চৌধুরী। এ সময় তিনি আরও জানান, সাব কমিটি গঠন করে নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি ঠিক করা হবে। আগামী 22 সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ করবে যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী এবং গণফোরামের সভাপতি সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় এই ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই লক্ষ্যে
পরবর্তী কর্মসূচি সমূহ প্রণয়নের জন্য আমরা ইতিমধ্যে একটি সাব কমিটি করার জন্য ব্যবস্থা করেছে এবং তারা পরবর্তী কার্যক্রম সমূহ গ্রহণ করার সঙ্গে সঙ্গে খুব দ্রুত এই ব্যাপারে তারা আপনাদের এবং আমাদের সবাইকে জানাবেন। 21শে আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্রের সাথে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জড়িত ছিলেন না বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। তবে বাবরের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্রশাসনিক সহযোগিতার বিষয়টি প্রমাণিত বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতের মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 21শে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা মামলার বিচার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে মামলার অন্যতম অভিযুক্ত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন, আর এর মধ্য দিয়েই শেষ হবে আলোচিত মামলার বিচারিক কার্যক্রম। লুৎফুজ্জামান বাবর সাহেব ওই বাসায় এই দুইটা জায়গায় যাওয়াটাই কোনো সাক্ষী দ্বারা প্রমাণ হয় নাই, সেই মর্মে আদালতে কোনো সাক্ষী পরীক্ষিত হয় নাই। এটা তিনি যথাযথ এবং সঠিক বলেন নাই। 225 নম্বর সাক্ষী ব্যতিরিক্ত অন্যান্য সাক্ষীরা বাবর সাহেবের ব্যাপারে বলে গিয়েছে, ষড়যন্ত্রের ব্যাপারে বলেছে এবং তার দায় ছিল সে ব্যাপারে বলেছে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, হুজিনেতা মুফতি আব্দুল হান্নানের সাথে লুৎফুজ্জামান বাবরের কোনো পরিচয় ছিল না। বাবর সাহেব মন্ত্রী থাকা অবস্থায় মুফতি হান্নান গ্রেপ্তারও হয়নি এই মামলায়। অন্য মামলায় হতে পারে, কিন্তু এই মামলায় গ্রেপ্তার হয়নি এবং গ্রেপ্তারের কোনো চেষ্টাও এই মামলায় দেখানোর নেওয়া হয়নি। এরকম কোনো সাক্ষী আদালতে আসেন নাই যে এটা প্রশাসনিক সহায়তা হয়েছিল বা কাউকে নির্দেশ দেওয়া হয়েছিল যে একটু সহায়তা করো, এরকম কোনো কিছু আমরা এই মামলায় দেখছি না। আলোচিত মামলায় মোট আসামির সংখ্যা 52 জন। তবে এরই মধ্যে অন্য মামলায় হরকাতুল জেহাদ নেতা মুফতি আব্দুল হান্নান, বিপুল ও জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়। এখন আসামির সংখ্যা 49 জন। এর মধ্যে 18 জন পলাতক, 8 জন জামিনে এবং 25 জন জেল হাজতে রয়েছেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী যাওয়া বন্ধ নয়, পাঠানোর প্রক্রিয়ায় পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযুক্ত 10 রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। শ্রমিক পাঠাতে বাংলাদেশি আর মালয়েশিয়ার ব্যবসায়ী সিন্ডিকেট হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এমন অভিযোগ নিজেই প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দুর্নীতিতে যুক্ত বাংলাদেশের 10টি রিক্রুটিং এজেন্সিকে নিষিদ্ধ করেন তিনি। ঢাকার এই 10টি রিক্রুটিং এজেন্সি হল ইউনিক স্ট্যান্ড, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, প্রান্তিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, রাব্বি ইন্টারন্যাশনাল, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেল, আল ইসলাম ওভারসিজ, HSMT হিউম্যান রিসোর্স, ক্যারিয়ার ওভারসিজ ও প্যাসেজ অ্যাসোসিয়েটস। কর্মীদের কাছ থেকে যারা হাতিয়ে নিয়েছেন 4,000 কোটি টাকারও বেশি, এমন অভিযোগ মালয়েশিয়া কর্তৃপক্ষের। তাই 31শে আগস্ট থেকে কর্মী নেওয়ার এই পদ্ধতি বন্ধ করে দেবে দেশটি। মালয়েশিয়ার শ্রমবাজারে এত বড় বিপর্যয়ের জন্য কে দায়ী? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পরিষ্কার কিছুই বললেন না প্রবাসী কল্যাণমন্ত্রী। মালয়েশিয়ান শ্রমবাজার বন্ধ হয়ে গেছে, এটা ঠিক নয় এবং এটা খোলাই আছে, ইনশাল্লাহ খোলাই থাকবে। প্রক্রিয়াটা বন্ধ করছে আমাদের দেশের পত্রিকাগুলো, তারা তো আমাদেরকে এখনো কিছু বলে নাই। মালয়েশিয়া এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি বলেও দাবি করেন তিনি। আমি স্বীকার করতেছি না, অস্বীকার করতেছি না। আপনি যখন তাদের সাথে যোগাযোগ করে একটা চিঠি আনিয়ে দেন, আমরা কি করে দেখেন, অভিযোগ লাগবে। সমস্যা নিরসনে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হচ্ছে বলেও জানানো হয় সাংবাদিকদের। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় 15 জন নিহতের ঘটনায় ঘাতক বাস চালক আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার ডিবি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন চ্যালেঞ্জার বাসের চালক শামীম। এদিকে ওই ঘটনায় গঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বগুড়া প্রতিনিধি ইকবাল মোর্শেদ রিপন ও নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের রিপোর্ট জানাচ্ছেন সাদিয়া মাহজাবিন ইমাম।
দুর্ঘটনার 4 দিন পর চ্যালেঞ্জার পরিবহন বাসের চালক শামীম হোসেন মৃধা দুপুরে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলালের সাথে দেখা করে। এরপর বগুড়া ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয় জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার শামীম হোসেনকে। ঘটনার একদিন পর 26 তারিখে বগুড়ার গোকুল দক্ষিণ পাড়া থেকে গ্রেফতার হয়েছিল বাসের হেলপার আব্দুস সামাদ। এদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শফিকুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল কদিম চিলান পরিদর্শন করেছে আজ। আগামী 10 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান কর্মকর্তারা। ঈদ পরবর্তী 3টে বড় অ্যাক্সিডেন্টের দায়িত্বে, যে এটা ফেনীতে একটা হয়েছিল আর কিছুদিন আগে একটা হয়েছিল ভৈরবে, এই 3টে মিলিয়ে আমাদের 10 কার্য দিবস। আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে দিতে পারব। ভয়াবহ এই দুর্ঘটনার পর জেলার বিভিন্ন মহাসড়কে অভিযান শুরু করেছে পুলিশ। ছোট ছোট যানবাহনের বিরুদ্ধে পুলিশি অভিযানে দুর্ভোগের কথা তদন্ত কমিটির কাছে তুলে ধরেন ভুক্তভোগীরা। স্কুল থেকে আমাদের বাসা 5 কিলোমিটার, এখানে কোনো যানবাহন নেই, রিক্সা ভ্যান কিছুই পাওয়া যাচ্ছে না, এজন্য আমরা হেঁটেই যাতায়াত করছি। আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের কাঁচামাল নিয়ে খুব অসুবিধা হচ্ছে, হাই রোডে কোনো গাড়ি চলতে দিচ্ছে না। এখন এইসব পাট কাঁচামাল আমরা কোথায় কি করে নিয়ে যাবো? গত 25 আগস্ট নাটোর পাবনা মহাসড়কের লালপুরে বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান 15 জন মানুষ, আহত হয় 14 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পাবনায় আনন্দ টিভির স্থানীয় প্রতিনিধি সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে শহরের রাধানগরে ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে অফিস থেকে বের হয়ে বাসায় আসেন সুবর্ণা। বাসায় ফেরার পরপরই কয়েকজন ব্যক্তি কলিং বেল চাপলে দরজা খুলে তিনি বের হয়ে আসেন। এ সময় তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠিত হবে, তারা শুধু রুটিন কাজ করবে। রাজধানীর একটি হোটেলে 300 দ্বিতল বাস কেনার চুক্তি সই অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। ভারতের দেয়া ঋণে দেশটির কোম্পানি অশোক লেল্যান্ড বাসগুলো সরবরাহ করবে। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এ সময় উপস্থিত ছিলেন। অক্টোবরের শেষ দিকে কিছু বাস ঢাকার রাস্তায় নামবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। অক্টোবরে যাতে কেয়ারটেকার ঠিক না, ইলেকশন নির্বাচনকালীন সরকারটা যখন ঘোষণা হবে তখন যে আমরা মেজর কোনো পলিসি ডিসিশনে পার্টিসিপেট করতে পারবো না, তখন আমাদেরকে রুটিন ওয়ার্ক করতে হবে। এবার SIBL আন্তর্জাতিক সংবাদ। ভারতে ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM এর পরিবর্তে পুরনো ব্যালট পেপারের পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে কংগ্রেস। বর্তমান EVM ব্যবস্থা ত্রুটিপূর্ণ দাবি করে তারা বলছে রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে ব্যালট পেপার ব্যবস্থায় ফিরে যাওয়া জরুরি। নির্বাচন কমিশনের কাছে দেয়া প্রস্তাবে কংগ্রেসের পক্ষ থেকে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী ব্যবস্থার স্বাধীনতা ও সততা ফিরিয়ে আনার জন্য ব্যালট পেপার ফিরিয়ে আনার পক্ষে তারা। নির্বাচন কমিশন আয়োজিত সর্বদলীয় বৈঠকেও এই প্রস্তাবের পক্ষে নিজেদের বক্তব্য তুলে ধরেন কংগ্রেস নেতারা। এবার রূপালী ব্যাংক এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে 5-0 গোলে হেরেছে বাংলাদেশ। আর এরই সাথে হকিতে পদকের লড়াই থেকেও ছিটকে পড়ল গোপীনাথনের দল। ম্যাচ শেষে রাসেল মাহমুদ জিমে আর অধিনায়ক ফরহাদ আহমেদ শিটলু জানান, ব্যবধানটা তাদের কাছে প্রত্যাশিত নয়। ইন্দোনেশিয়া থেকে রিপোর্ট করছেন SM আশরাফ। যে মালয়েশিয়ার বিপক্ষে 7 গোলে হেরেছিল বাংলাদেশ, তাদেরকেই পাকিস্তান পরাজিত করে 4-1 ব্যবধানে। তাই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে কি করে গোলবার আটকে রাখা যায় ম্যাচের আগে, সেই দুশ্চিন্তাই ছিল দলে। সেই ভাবনা আরও বেড়ে যায় প্রথম মিনিটেই পাকিস্তান এগিয়ে গেলে। 25 মিনিটের মধ্যে বাংলাদেশ আরও 2 গোল হজম করলে প্রথমার্ধ শেষ হয় 3-0 ব্যবধানে। সেই তুলনায় দ্বিতীয়ার্ধের রক্ষণটা আরও শক্ত করতে সমর্থ হয় গোপীনাথনের শিষ্যরা।
তাই গোল সংখ্যাটা আটকে থাকে 5-0-তেই। প্রথম মিনিটে গোলটা একটু টিমকে ব্যাকআপে ফেলে দিয়েছে। যদি আমরা ওই গোলটা না হতো তাকে দেখা যেত যে আরও আমরা ফাইট করতে পারতাম। এই ম্যাচ থেকে আমরা ভিডিও ফিল্ম করব, এরপরে আমরা যা ভুল ত্রুটি আছে সেটা আমরা প্র্যাকটিক্যালি করব। যেহেতু জাপানের ম্যাচের আগে 4 দিন গ্যাপ আছে, সেক্ষেত্রে আমরা সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। পুরো ম্যাচে পাকিস্তান 7টি পেনাল্টি কর্নার থেকে গোল দিয়েছে 3টি। বাংলাদেশ শেষ মুহূর্তে একটি পেনাল্টি কর্নার পেলেও তাকে কাজে লাগাতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হতে পারত সেমিফাইনালে ওঠার মিশন। তবে গ্রুপের ঠিক আগের ম্যাচেই ওমানকে 7-0 গোলে হারিয়ে সেই সম্ভাবনা আগেই শেষ করে দেয় মালয়েশিয়া। জিমি চয়েনদের সামনে এখন লক্ষ্য তাই 1 সেপ্টেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জয় তুলে নেওয়া। যা করতে পারলে তা হবে এশিয়ান গেমসে তাদের ইতিহাসের সেরা অর্জন। এসএম আশরাফ, এটিএন বাংলা, জাকার্তা, ইন্দোনেশিয়া। এবার পার্টেক্স খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে জয় দিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। রংপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জেমি ডে একথা জানান। অন্যদিকে জয়ের জন্যই মাঠে নামার কথা জানিয়েছেন লঙ্কানরাও। বিকেল 4টায় নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। আরও জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠে নিজেদের সেরা পারফরমেন্স করে মাত্রই দেশে ফিরেছে জেমিডের দল। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে তাই প্রত্যাশাটা বেশিই থাকবে মামুনুল, ফয়সাল, রনিদের প্রতি। এশিয়াডে তরুণরা ভালো করায় এখন একাদশের জায়গা পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে সিনিয়রদের। সে পরীক্ষার সাথে সাথে সাফের প্রস্তুতিটাও খেলোয়াড়রা এখানেই সেরে নেবে বলে বিশ্বাস জেমিডের। in the final game to know a place for SAF. So for us, it's an important game. It gives me an opportunity to see the older ones in action with some of the younger ones. And again, it provides them 90 minutes or 80 minutes to show everyone what they're capable of doing. এদেশে খেলা এবং কোচিং করানোর অভিজ্ঞতা থেকেই বাংলাদেশের সাথে অনেক পুরনো পরিচয় লঙ্কান কোচ পাকির আলীর। সেই বাংলাদেশের বিপক্ষে নিজের দলের জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না এই শ্রীলঙ্কান। আমার টিম ভালো খেলবে, জেতার জন্য খেলবে, অবশ্যই বাংলাদেশ তো জেতার জন্য খেলবে, বাট উই উইল অলওয়েজ ট্রাই টু প্লে ভেরি গুড গেম টু মেক এভরিবডি হ্যাপি। এর আগে 2014 ও 2016 সালে শ্রীলঙ্কা জাতীয় দলের সাথে বাংলাদেশের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় যশোর ও রাজশাহীতে। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরেকবার। ডিসেম্বরের শেষ সপ্তাহে সংসদ নির্বাচন, রাজনৈতিক সমঝোতা হলে 1/3 কেন্দ্রে ভোট হবে ইভিএমে, বলছে নির্বাচন কমিশন। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। এবং জাতীয় ঐক্যের লক্ষ্যে তৈরি জোট যুক্তফ্রন্টে যোগ দিলেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।